আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি নাদিরা আশরাফ। শুরুতেই পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। নির্বাচন কমিশনের ওপর রাজনৈতিক দলগুলোর অনাস্থা এখন চরমে, বললেন সাবেক সিইসি শামসুল হুদা। সব দলের সঙ্গে কথা বলে পুনর্গঠনের পরামর্শ। আর নয়, রকিবউদ্দিন মার্কা কমিশন আহ্বান গড়সরের। 7 নভেম্বরের সমাবেশে প্রমাণ হবে এখন বৃহত্তম দল বিএনপি, বললেন মির্জা ফখরুল। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার নির্বাচন উন্নয়ন বোর্ডের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ। দিনের শেষ বলে রিয়াদের উইকেট হারিয়েও বড় লিড নেওয়ার স্বপ্ন বাংলাদেশের। টানা দ্বিতীয় ম্যাচে ইনিংসে 6 উইকেট মেহেদী হাসান মিরাজের। দেখছিলেন পায়োনিয়ার ইন্স্যুরেন্স শিরোনাম। চলো কল্পনার রাজ্যে। এবার বিস্তারিত। নির্বাচন কমিশনের উপর রাজনৈতিক দলগুলোর অনাস্থা এখন চরমে বলে অভিমত সাবেক প্রধান নির্বাচন কমিশনার ডক্টর এটিএম শামসুল হুদার। লোক দেখানো নয়, সব দলের মতামত নিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠনের পরামর্শ তার। সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন নাকি প্রার্থী ও জনগণের ভূমিকাই বেশি, এ নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। সরকারি দল হিসেবে বিজিএমইএ, ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি ও বিরোধী দল হিসেবে প্রাইম এশিয়া ইউনিভার্সিটি তাদের মতামত তুলে ধরে। অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক সিইসি ডক্টর এটিএম শামসুল হুদা বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের সহযোগীর ভূমিকায় থাকে রাজনৈতিক দল, প্রার্থী, প্রশাসন, বিচার ব্যবস্থা ও ভোটাররা। আমাদের যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলি আছে, এই প্রতিষ্ঠানগুলির একের প্রতি অন্যের অনাস্থা এখন চরমে। রাজনৈতিক দলও যেমন বিশ্বাস করে না ইলেকশন কমিশনকে, আবার ইলেকশন কমিশনও বিশ্বাস করে না রাজনৈতিক দলকে। প্রশাসনের উপরে কারো আস্থা নাই, বিচার ব্যবস্থার উপরে আস্থার অভাব। তবে সামনের নির্বাচনের আগে সঠিকভাবে কমিশন পুনর্গঠনই এই মুহূর্তে জরুরি বলে মনে করেন সাবেক এই সিইসি। সার্চ কমিটি করলাম আজকে, কালকে নাম দিল, পরশুদিন অ্যাপয়েন্টমেন্ট হলো, কেউ তো কোনো তার ব্যাকগ্রাউন্ড চেক করার সুযোগ পেল না। তো সেই সার্চ কমিটি করা না করা তো সমান কথা। এটা লোক দেখানো সার্চ কমিটি করে আমার কি লাভ? দুইটা জিনিস, যে আপনি কমিশন করার সময় সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে আপনি করেন, আর এমন একটা আপনার পরিবেশ সৃষ্টি করেন যেন সব দল আপনার নির্বাচনে অংশগ্রহণ করে, তাহলেই আপনার সুষ্ঠু নির্বাচন হবে। এজন্য প্রধান দুই দলের দুই নেতার সংলাপ ছাড়াও সুষ্ঠু নির্বাচনের অন্য নিয়ামক যেমন শক্তিশালী নির্বাচন কমিশন, প্রশাসন সহ অন্যান্য সহযোগীর মধ্যে সমন্বয় আনার পরামর্শ দেন তিনি। শারমিন ইব্রাহিম, বাংলা ভিশন, ঢাকা। এদিকে সরকারকে আর রকিবউদ্দিন মার্কা নির্বাচন কমিশন গঠনের দিকে পা না বাড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি এখনও দেশের সবচেয়ে বড় দল। তা প্রমাণ হবে সরকার তাদেরকে 7 নভেম্বরের সমাবেশ করতে দিলে। 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নয়াপল্টন ভাসানী মিলনায়তনে মহানগর বিএনপির যৌথ সভায় গণতন্ত্রের জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার অভিযোগ, ভিন্নমতকে কখনোই সহ্য করতে পারে না আওয়ামী লীগ। আগামী 7 নভেম্বর সেই দিন যেন আমরা এমন একটা সমাবেশ করতে পারি যা থেকে প্রমাণিত হবে ইদানিংকালে আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বিশেষ করে তাদের নবনির্বাচিত সাধারণ সম্পাদক যে কথাগুলো বলছেন, এই কথাগুলোর কোনো ভিত্তি তো নেই, বরঞ্চ বিএনপি এখনো একটি 1 নম্বর রাজনৈতিক দল বাংলাদেশে। সভায় দলের সিনিয়র নেতারা বলেন, জনগণ সাথে না থাকলেও শুধু প্রশাসনের উপর ভর করে বিএনপিকে হেনস্থা করছে সরকার। নির্বাচন কমিশন গঠন নিয়ে কূটকৌশল না করার পরামর্শও দেন তারা। রকিবউদ্দিন মার্কা নির্বাচন কমিশন বানাবেন, সার্চ কমিটি বানাবেন, সেই নির্বাচন কমিশনদার নির্বাচন করে আবার আপনারা ক্ষমতায় আসেন, এই স্বপ্ন দেখা থেকে পিছিয়ে যান। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর খন্দকার মোশাররফ বলেন, সুষ্ঠু নির্বাচন হতে হলে নির্বাচন কমিশনকে নিরপেক্ষ হতে হবে, কিন্তু আওয়ামী লীগের সার্চ কমিটির মাধ্যমে কমিশন গঠন হলে তা সম্ভব নয়। আমরা জাতির উদ্দেশ্যে গণতন্ত্রে বিশ্বাসী হিসাবে আমরা সেই সার্চ কমিটি গঠন, তার মাধ্যমে নির্বাচন কমিশন গঠন এবং নির্বাচনকালীন সরকার কিভাবে নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার হয় সে ব্যাপারে আমরা ইনশাল্লাহ রূপরেখা
আগামীতে দেব। অন্যদিকে ভাষা সৈনিক আব্দুল মতিনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভাসানী অনুসারী পরিষদের আলোচনায় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, দেশে গণতন্ত্রহীনতার এই সংকটের সময়ে বড় প্রয়োজন ছিল মৌলানা ভাসানী ও আব্দুল মতিনের মতো মানুষের। দেশে গণতন্ত্র নাই, সংবাদপত্রের স্বাধীনতা নাই, দেশের মানুষ যা সত্য তা বলতে পারে না, এবং আজকে জনগণের ভোটাধিকারের কোনো মূল্য নাই। মিজানুর রহমান সবুজ, বাংলা ভিশন, ঢাকা। সম্মেলনের 6 দিনের মাথায় ঘোষণা হলো আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের পূর্ণাঙ্গ তালিকা। কমিটির কার্যনির্বাহী সংসদে 28 জন, উপদেষ্টা পরিষদে 38, স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডে 19 এবং সংসদীয় বোর্ডে রাখা হয়েছে 11 জনকে। কেন্দ্রীয় কমিটিতে যুক্ত হয়েছে বেশ কিছু নতুন মুখ। 22 ও 23 অক্টোবর আওয়ামী লীগের 20তম সম্মেলনের সপ্তাহ পেরোতেই ঘোষণা করা হলো পূর্ণাঙ্গ কমিটি। বিকেল 3টায় দলের ওয়েবসাইটে এ তালিকা দেয়া হয়। কমিটি ঘোষণার আগ থেকেই দুপুরে ধানমন্ডিতে সভাপতির কার্যালয়ে ভিড় করতে থাকেন দলের নেতাকর্মী ও সমর্থকরা। সম্পাদক মণ্ডলীর 2 জন, সভাপতি মণ্ডলীর 3 জন ও উপদেষ্টা পরিষদের 4 জন বাদে কমিটি চূড়ান্ত করা হয়েছে। পুরাতনদের পাশাপাশি কমিটিতে থাকছে এক ঝাঁক নতুন মুখ। বিভিন্ন জেলা শহরে প্রথমত সাংগঠনিক সফর করব, তারপর উপজেলা ভিত্তিক এবং পর্যায়ক্রমে তৃণমূল ভিত্তিক আমরা আমাদের সাংগঠনিক সফরগুলোকে নিয়ে যাব এবং এই সংগঠনকে আমরা সংগঠিত করেই নির্বাচনী চ্যালেঞ্জকে মোকাবেলা করব। চট্টগ্রামের সাবেক মেয়র ABM মহিউদ্দিন চৌধুরীর ছেলে ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল পেয়েছেন সাংগঠনিক সম্পাদকের পদ। পরিবারতন্ত্র নয়, রাজনৈতিক বিবেচনাতেই তাকে এই পদ দেয়া হয়েছে বলে দাবি করেন তিনি। পরিবারতন্ত্রের কথা বলবো না, আমি বলবো যে একটি রাজনৈতিক প্রজন্মের পাশাপাশি আরেকটি রাজনৈতিক প্রজন্ম উঠে আসছে। এটি আসলে পিতৃপরিচয় বা মাতৃপরিচয়ের চাইতে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আদর্শের প্রতি তার কতটুকু দায়বদ্ধতা আছে। এবারের কমিটিতে ছাত্রলীগের সাবেক নেতাদের উপস্থিতিও চোখে পড়ার মতো। আমরা আমাদের সর্বোচ্চ সাধ্য দিয়ে চেষ্টা করব বাংলার মানুষের ঘরে ঘরে যে বাংলার মানুষের সুখ দুঃখের খোঁজ খবর নিয়ে এসে তাদের জন্য দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ভালো কিছু করার, সংগঠনকে শক্তিশালী করার জন্য যেখানে যে অবস্থানে যে কোনো সময় আমাদেরকে যেভাবে দায়িত্ব দিবে আমরা সেই দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করব। নতুন নেতৃত্বের হাত ধরে আওয়ামী লীগ নতুন করে জেগে উঠবে বলে প্রত্যাশা তৃণমূলের। সানজিদ আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগকে সন্ত্রাসী দল বলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের তীব্র সমালোচনা করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। বিকেলে ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে হানিফ বলেন, বিএনপির হাত রক্তে রঞ্জিত, তারা আওয়ামী লীগকে সন্ত্রাসী দল বলে ধৃষ্টতা দেখিয়েছে। পাকিস্তানের প্রেতাত্মা এই মির্জা ফখরুল্লাহ যখন সন্ত্রাস, আওয়ামী লীগের রক্তে সন্ত্রাসের কথা বলে, এটা গোটা জাতি হতাশ হয় এবং মির্জা ফখরুলদের এই ধরনের বক্তব্যের গোটা জাতি বিস্মিত হয়েছে। এই ধরনের বক্তব্য আমি আশা করব যে বিএনপির নেতৃবৃন্দ এই ধরনের বক্তব্য থেকে বিরত থাকবেন ভবিষ্যতে। এটা একটা চরম ধৃষ্টতা ছাড়া আর কিছুই নয়। নীলক্ষেত থেকে বই কিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন করা হয়, শিক্ষামন্ত্রীর এমন মন্তব্যে ক্ষুব্ধ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। তারা বলছেন, এতে প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মর্যাদা হানি হয়েছে। শিক্ষামন্ত্রীর কাছ থেকে এমন বক্তব্য আসাকে দুঃখজনক বলেও মনে করছেন তারা। বেশ কবছর ধরেই এসএসসি ও এইচএসসিতে বাড়ছে পাশের হার, বাড়ছে GPA 5 পাওয়ার সংখ্যাও। কিন্তু উল্টো চিত্র দেখা যায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়। ন্যূনতম 5 নম্বরও পাচ্ছেন না GPA 5 পাওয়া গোল্ডেন শিক্ষার্থীরা। এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক অনুষদে পাশের হার মাত্র 13.5%, খ অনুষদে প্রায় 11.5%, গ অনুষদে 5.5% ও চ অনুষদে মাত্র 2.5%। GPA 5 থেকে ফেল কেন এমন হচ্ছে তা নিয়ে তীব্র আলোচনা সমালোচনা ছেদ ফেললেন স্বয়ং শিক্ষামন্ত্রী। প্রশ্ন তুললেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের মান নিয়ে। একজন শিক্ষক বলেছেন যে তারা নীলক্ষেতে গিয়ে ফুটপাতে অনেক ধরনের বই বিক্রি হয়, গান, জারি, নাচ, ছড়া, কবিতা, নানা ধরনের বই। ওই সব জায়গা থেকে তারা নিজেরাও দেখেন না এইসব বই, কয়েকটা তুলে নিয়ে আসেন, এনে রেখে ওই প্রশ্নের মধ্যে ওগুলো ওই বইয়ের লেখকের একটা প্রশ্ন দিল, তারাও জানেন না কেউ। শিক্ষামন্ত্রীর এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন শিক্ষকরা। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ক্ষুণ্ণ করেছে এবং আমরা আসলে কিন্তু এটা প্রতিবাদ জানাচ্ছি, কারণ এই ধরনের কথাবার্তা বেফাঁস মন্তব্য করা কোনোভাবে উচিত না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক
যারা নিজেরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তো পাশ করে গেছেন, দুনিয়ার অনেক নামি নামি বিশ্ববিদ্যালয় থেকে তাদের উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন, এখন তাদেরকে অ্যাডমিশন টেস্টে ইন্টারমিডিয়েট লেভেলের কোয়েশ্চেন করতে যে তাদের নীলক্ষেতে গিয়ে ওই নোট বইয়ের সাহায্য নিতে হবে, এটা একটু গ্রহণ করা একটু কষ্টকর। তারা প্রশ্ন তুলেছেন শিক্ষার মান নিয়েও। একজন ছেলে বা মেয়ে যদি 5.5 এখানে পুরোটাই পেয়ে আসে, তাহলে এখানটায় ওকে নমিনাল পেতে হয় 40% জাস্ট টু কোয়ালিফাই। গ্রেডিং সিস্টেমের মধ্যে একটা সমস্যা আছে আমার মনে হয়। তাহলে এত ভালো রেজাল্ট করার পর এখানে কেন কোয়ালিফাই করবে না? ভর্তি ধরেন আমরা নিচ্ছি মেধাক্রম অনুসারে, যারা সবচেয়ে ভালো তাদেরকে আমরা নিব, কিন্তু পাস তো করা উচিত। শিক্ষাক্ষেত্রে মন্ত্রী হিসেবে নুরুল ইসলাম নাহিদের অনেক অবদান থাকলেও তাকে মান বাড়ানোর চ্যালেঞ্জ মোকাবেলার পরামর্শ দিয়েছেন শিক্ষাবিদরা। মাহফুজুর রহমান, বাংলা ভিশন, ঢাকা। রকেট বাংলাদেশ ইংল্যান্ড টেস্ট সিরিজ। দিনের শেষ বলে ইংল্যান্ডকে উইকেট উপহার দিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। তবে তার বিদায়ের পরও দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে বড় টার্গেট ছুঁড়ে দেওয়ার স্বপ্ন দেখছে বাংলাদেশ। দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড 128 রানের। ইমরুল কায়েসের অপরাজিত হাফ সেঞ্চুরিতে দ্বিতীয় ইনিংসে 3 উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ 152। এর আগে 244 রানে অল আউট হয়ে প্রথম ইনিংসে 24 রানে লিড নেয় ইংল্যান্ড। টানা দ্বিতীয় টেস্টে ইনিংসে 6 উইকেট নিয়ে সফলতা দেখালেন মেহেদী হাসান মিরাজ। দিনের শেষ বল স্ট্রাইকে মাহমুদুল্লাহ রিয়াদ দারুণ ছন্দে 47 করে অপরাজিত। কি জানি কি মনে হলো রিয়াদের, হাফ সেঞ্চুরি পূর্ণ করতে পরের দিনের জন্য অপেক্ষা করতে তর সইল না। সুইপ শটে খেলতে গিয়ে জাফর আনসারিকে উইকেট দিয়ে এলেন রিয়াদ। এতে আরও ভালো অবস্থান থেকে দ্বিতীয় দিনটি শেষ করতে পারল না বাংলাদেশ। 24 রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে শুরু থেকেই আক্রমণাত্মক বাংলাদেশ। প্রথম ইনিংসে সেঞ্চুরিয়ান তামিম দ্বিতীয় ইনিংসেও দারুণ ছন্দে। ইমরুল কায়েসকে নিয়ে 65 রানের জুটি। 40 করে তামিম ফিরলেন ডেবুট্যান্ট জাফর আনসারির বলে। মমিনুলও হতাশ করলেন 1 রানে উইকেট দিয়ে এসে। দ্রুত 2 উইকেট হারিয়ে শঙ্কায় টাইগাররা। তবে সেই সংখ্যা কাটিয়ে বাংলাদেশকে ড্রাইভিং সিটে নিয়ে এলেন ইমরুল কায়েস ও মাহমুদুল্লাহ রিয়াদ। তাদের আক্রমণাত্মক ব্যাটিংয়ে জুটিতে যোগ হয়েছে 86। ক্যারিয়ারের চতুর্থ টেস্ট হাফ সেঞ্চুরি তুলে কায়েস অপরাজিত 59 রানে দেখাচ্ছেন বাংলাদেশকে বড় স্কোরের স্বপ্ন। রিয়াদের সামনেও ছিল সেই সুযোগ, কিন্তু শেষ বলের সেই পাগুলে শটে রিয়াদ দলকেই ফেললেন বিপাকে। যদিও দ্বিতীয় দিনের পুরোটাই আশা নিরাশায় কেটেছে বাংলাদেশের। দিনের প্রথম সেশনটাও বাংলাদেশের সাফল্যে মোড়া। সকাল থেকে বল হাতে দারুণ ছন্দে মেহেদী মিরাজ। জরুর 56 করলেও মিরাজ ও তাইজুলের ঘূর্ণিতে 144 রানে 8 উইকেট হারিয়ে কঠিন চাপে পড়েছিল ইংল্যান্ড। এর 5টি মিরাজের ঝুলিতে। বাংলাদেশের প্রথম বোলার হিসেবে অভিষেকের প্রথম 2 টেস্টেই ইনিংসে 5 বা তার বেশি উইকেট দখলের কৃতিত্ব দেখালেন মিরাজ। তবে ইংল্যান্ডকে লড়াইয়ে ফেরালেন আদিল রশিদ ও ক্রিস ওকস। প্রথম ইনিংসে বাংলাদেশের লিড নেওয়ার সম্ভাবনা ঘুরিয়ে দিয়ে নবম উইকেটে এই জুটির অবদান 99। এই জুটি ভাঙতে মুশফিককে আবারও দল তুলে দিতে হয়েছে মেহেদীর হাতে। 46 রানে ওকসকে আউট করে নিজের ষষ্ঠ উইকেট তুলে নিলেন মিরাজ। তাইজুলের শেষ আঘাতে ইংল্যান্ড থামল 244 রানে। এই টেস্টে লড়াই জমিয়ে তুলতে টাইগারদের সামনে এখন 300 রান করার চ্যালেঞ্জ। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। নিজের ছবি দেখতে পছন্দ করেন না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না নিশ্চয়ই। ঘন ঘন নিজের কিংবা গ্রুপের ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে আত্মতুষ্টির নতুন অনুষঙ্গের নাম সেলফি। তরুণদের কথা বাদই থাক, শিশু থেকে বৃদ্ধ সবাই কম বেশি ব্যস্ত সেলফিতে। সেলফির ইতিবাচক ও নেতিবাচক দিক নিয়ে 2 পর্বের প্রতিবেদনের আজ শেষ পর্বে থাকছে ইতিবাচক দিক। সেলফি। নিজের ছবি নিজেই তোলা, হাতে স্মার্টফোন থাকবে আর সেলফি হবে না এমনটি যেন এখন ভাবাই যায় না। সেলফিকে একটি শিল্প হিসেবে বিবেচনায় নিয়ে অনেকেই বলছেন সুন্দর একটি ছবি ভালো করে দিতে পারে আপনার মন। আর সামাজিক অনুষ্ঠান, দৃষ্টিনন্দন স্থানে ঘুরতে কিংবা খেতে গিয়ে সেলফি তোলাকে ইতিবাচক হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা। সেলফি তো এখন একটা কমন বিষয় হয়ে গেছে, আমরা যেখানেই যাই আর কি সেলফিটা আসলে তোলা হয়। আজকে বিশেষ করে আমার মেয়ের বার্থডে, ফার্স্ট বার্থডে আজকে, এই উপলক্ষেই সেলফি তোলা। সেলফিতে আমি খুব একটা এক্সপার্টও না। রেস্টুরেন্টে খেতে গেলে, অফিসে গেলে, বাইরের ফ্রেন্ডসদের সাথে গেলে, এরকম জায়গায় খেলে আমি সেলফি তুলতে অনেক ভালোবাসি। ইতিহাস ঘাঁটলে জানা যায় 177 বছর আগে ড্যাগারাইটস পদ্ধতিতে বিশ্বের প্রথম সেলফিটি তোলেন যুক্তরাষ্ট্রের রবার্ট কর্নেলিয়াস। স্মার্টফোনের কল্যাণে হাতে হাতে ক্যামেরা চলে যাওয়ায় সেলফি এখন পরিণত হয়েছে ভাইরালে।
বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয়তায় 2013 সালে অক্সফোর্ড ডিকশনারি তাদের অভিধানে স্থান দেয় সেলফি শব্দকে। এখানেই শেষ নয়, ওই বছর ওয়ার্ড অব দ্য ইয়ার খেতাবও পায় সেলফি। হালের সেলফি দুনিয়ায় পিছিয়ে নেই ক্ষমতাবান রাষ্ট্রপ্রধানরাও। মহৎ কাজেও আছে সেলফির ব্যবহার। 2014 সালে যুক্তরাজ্যে নো মেকআপ সেলফি নামে অনলাইন ক্যাম্পেইনে ক্যান্সার গবেষণার জন্য জোগাড় হয় $12 মিলিয়ন তহবিল। যে কোনো ধরনের অ্যাক্টিভিটিস করি সেগুলো স্টোর করার জন্য। অ্যাজ ফর এক্সাম্পল, আপনি দেখবেন ফেসবুকে এখন একটা নতুন চালু হয়েছে, ট্রেন্ড চালু হয়েছে যে আপনি 6 বছর আগে এই দিনে কোথায় ছিলেন, কী করেছেন। এই আর্কাইভিংয়ের জন্য মানুষ সেলফি তোলে। সেলফি তোলার ক্ষেত্রেও কিন্তু আবার একটু ক্লাসিফিকেশন আছে। র্যাডিসনে খেতে গেলাম, আমি একটা সেলফি তুললাম ইন ফ্রন্ট অফ র্যাডিসন। এমিরেটসে ফ্লাই করছি, সো এমিরেটসে প্লেনের সামনে দাঁড়িয়ে আমি একটা সেলফি তুলছি। সো দ্যাট কাইন্ড অফ অ্যাক্টিভিটি ইজ হ্যাভিং মোর শো অফ টাইপ অফ থিং। বিশ্বে সেলফি তোলায় সবার শীর্ষে অস্ট্রেলিয়ার নাগরিকরা, আর গোটা পৃথিবীতে এই দৌড়ে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা। মিজানুর রহমান সবুজ, বাংলা ভিশন, ঢাকা। এবার মার্কিন নির্বাচনের সংবাদ। হিলারি ক্লিন্টনের ইমেইল ফাঁসের ঘটনা নতুন করে তদন্তের উদ্যোগ নেয় এফবিআইকে ধন্যবাদ জানিয়েছেন প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, নতুন এই উদ্যোগে ন্যায় বিচার নিশ্চিত হবে। তবে ইমেইল ফাঁসের ঘটনা নতুন করে কেন তদন্ত করা হচ্ছে তার ব্যাখ্যা এফবিআইয়ের কাছে জানতে চেয়েছেন হিলারি ক্লিন্টন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জরিপ সংস্থাগুলোর তথ্য মতে কিছুটা সুবিধাজনক অবস্থানে থাকলেও ইমেইল বিতর্ক পিছু ছাড়ছে না হিলারি ক্লিন্টনকে। হিলারির ইমেইল ফাঁসের ঘটনা নতুন করে তদন্তের ঘোষণা দিয়ে এই বিতর্ক আবারও উস্কে দিয়েছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই। আর এতেই যেন হালে পানি পেয়েছেন কিছুটা ব্যাকফুটে থাকা রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের শেষ মুহূর্তে নতুন এই বিতর্ক থেকে 16 আনা সুবিধা আদায় করতে চাইছেন ট্রাম্প, যা শুক্রবার মেইন অঙ্গরাজ্যে সমর্থকদের উদ্দেশ্যে দেয়া তার বক্তব্য থেকেই বোঝা যায়। এফবিআই এর প্রতি আমার শ্রদ্ধা আছে। তারা নতুন তদন্তের মাধ্যমে ভুল শুধরাতে পারবে সে বিষয়ে আমার আস্থা আছে। মার্কিন জনগণ হিলারির দুর্নীতির বিষয়গুলো জানেন। আশা করছি এবার আমরা ন্যায় বিচার পাব। এফবিআইয়ের নতুন তদন্তে তেমন গুরুত্বপূর্ণ কিছু বের হবে না জানিয়ে সমর্থকদের নিশ্চিন্ত থাকতে বলেছেন হিলারি ক্লিন্টন। আইওয়ে অনুষ্ঠিত জনসভায় ভোটারদের আগাম ভোটে ব্যাপক মাত্রায় অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। ইমেল ফাঁসের ঘটনাটি কিভাবে নেওয়া উচিত তা মার্কিন জনগণ ঠিক করে ফেলেছে। তারা তাদের পছন্দের প্রেসিডেন্টও ঠিক করে ফেলেছেন। তারা জানে কে দেশকে নেতৃত্ব দিতে সক্ষম। সুতরাং এসব চিন্তা বাদ দিয়ে আমি আপনাদের আগাম ভোটে ব্যাপকভাবে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি। তবে নির্বাচনের আগে এ বিষয়টি স্পষ্ট হওয়া উচিত যাতে জনগণ সব তথ্য জানতে পারে। এদিকে রয়টার্সের নতুন জরিপে হিলারি ক্লিন্টন প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে 6% ব্যবধানে এগিয়ে আছেন। নতুন জরিপ মতে নারীদের মধ্যে ট্রাম্পের জনপ্রিয়তা আরও কমেছে বলেও জানানো হয়েছে। ইমরুল কায়েস, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এদিকে হিলারির ইমেইল কেলেঙ্কারি তদন্ত নতুন করে শুরুর ঘোষণায় খুশি ট্রাম্প সমর্থকরা। আর হিলারি সমর্থকেরা মনে করেন নির্বাচনের আগে নিজেকে জয়ী ঘোষণার আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে অস্বীকার করেছেন ট্রাম্প। আজিমুদ্দিন অভিকে নিয়ে যুক্তরাষ্ট্র থেকে আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। আর মাত্র 9 দিন পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। ভোটের দিনক্ষণ যত ঘনিয়ে আসছে ততই সরগরম হয়ে উঠছে দুই প্রার্থীর প্রচারণা। ভোটাররাও ব্যস্ত দুই প্রার্থীর ভালো মন্দ দিক বিশ্লেষণে। নির্বাচনের আগ মুহূর্তে ভোট বাদ দিয়ে নিজেকে জয়ী ঘোষণার আহ্বান জানিয়ে ট্রাম্পের দেয়া বক্তব্যকে ভালো চোখে দেখছেন না নতুন ভোটাররা। এটা হচ্ছে একটা গণতান্ত্রিক দেশ। আমরা এখানে ভোট দিব, ভোট দেওয়ার পরে একজন প্রেসিডেন্ট নির্বাচিত হবে। বাট সে উইদাউট ভোট বলতেছে যে তাকে কি অ্যাজ এ প্রেসিডেন্ট হিসেবে নির্বাচন করা যায়, কথাটা পুরো অযৌক্তিক। Why I hate Trump? Because he's sexist, he's racist, and a liar, and overall a bad person. And I don't think that a businessman should necessarily run a country. হিলারির বিরুদ্ধে ইমেল কেলেঙ্কারি তদন্ত এফবিআই নতুন করে করবে এমন সিদ্ধান্তে কিছুটা উদ্বেগের ছায়া হিলারি শিবিরে। এরপরও বেশিরভাগ ডেমোক্র্যাট সমর্থক মনে করেন বিপুল ব্যবধানেই জয়ী হবেন হিলারি।
হিলারির পলিসি হচ্ছে আমাদের সাধারণ জনগণের জন্য শিক্ষা, স্বাস্থ্য সব কিছুতে মানে ডেমোক্রেটরা মানে প্রোগ্রেসিভলি চিন্তা করে, আর রিপাবলিকানরা হচ্ছে আপনার কিভাবে বড় লোকদেরকে আরো বড় লোক করা যায় তাদের ওই ধরনের প্ল্যান। আমাদের বাঙালিদের যে মূল সমস্যা ইমিগ্রেশন সমস্যা, ইমিগ্রেন্টদের ব্যাপারে হিলারি খোলামেলা মন্তব্য করেছেন এবং ইমিগ্রেন্টদের ব্যাপারে সহানুভূতিশীল হিসাবে হিলারিকেই বাঙালিরা নির্বাচিত করবে বলে ঐক্যবদ্ধ হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না হয় সেদিকে নজর দিতে দুই প্রার্থীর প্রতি আহ্বান মার্কিন নাগরিকদের। একে অন্যের কেলেঙ্কারি বড় আকারে তুলে ধরে নিজের পক্ষে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন দুই প্রার্থী ট্রাম্প ও হিলারি। তবে মার্কিন জনগণ চান সুষ্ঠু গণতান্ত্রিক রীতি জিইয়ে রাখতে প্রার্থীরা তাদের কাদা ছোড়াছুড়ি বন্ধ করবেন। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। নিচ্ছি সিবিসি টাইলস সংবাদ বিরতি, সঙ্গেই থাকুন, ফিরে এসে থাকছে। সারা দেশের সিএনজি স্টেশন ও পেট্রোল পাম্পে 30 অক্টোবর থেকে ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার। সাইবার অপরাধ নিয়ন্ত্রণে প্রতিটি অফিসে আইটি বিশেষজ্ঞ ও কম্পিউটার নিরাপত্তার ব্যবস্থার পরামর্শ বিটিআরসি চেয়ারম্যানের। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। সারা দেশে সিএনজি স্টেশন ও পেট্রোল পাম্পে 30 অক্টোবর থেকে ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। বিকেলে সড়ক মন্ত্রী ওবায়দুল কাদের ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে আলোচনায় বসে সিএনজি স্টেশন ও পেট্রোল পাম্প মালিকদের সংগঠন তাদের দাবির বিষয়গুলো সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাসে মালিক সমিতি ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয়। সড়ক ও জনপথের ইজারা মাশুল অস্বাভাবিকভাবে বাড়ানোর সিদ্ধান্ত বাতিল সহ 3 দফা দাবি পূরণের দাবিতে গত বুধবার সংবাদ সম্মেলন করে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছিল বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন। এর আগে একই দিন থেকে পেট্রোল পাম্প মালিক সমিতিও ধর্মঘটের ডাক দিয়েছিল। সমস্যার সমাধান ওনারা করে দেবে বলে আশ্বাস দিয়েছেন। ওনার কথার আশ্বাসে এবং আমাদের এই জনগণের দুর্ভোগ থেকে যাতে দুর্ভোগ না হয় এই জন্য আমাদের সাথে ওনাদের সম্মত হয়েছি। দুর্ভোগ যাতে না হয় সে ব্যাপারে আপনারা দেশপ্রেমের পরিচয় দিয়েছেন ধর্মঘট প্রত্যাহারের মধ্য দিয়ে। ধর্মঘটের সাইবার অপরাধ নিয়ন্ত্রণে প্রত্যেকটি অফিসে আইটি বিশেষজ্ঞ ও কম্পিউটার নিরাপত্তার ব্যবস্থা থাকা উচিত বলে মনে করেন বিটিআরসি চেয়ারম্যান শাহজাহান মাহমুদ। সকালে রাজধানীতে সাইবার সিকিউরিটি নিয়ে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। বিশেষ অতিথির বক্তব্যে বিটিআরসি চেয়ারম্যান বলেন, সাইবার সিকিউরিটি ভালো থাকলে বাংলাদেশ ব্যাংকের টাকা চুরি হতো না। সাইবার অপরাধীরা বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনার তথ্য প্রযুক্তির উপর হামলা করে পঙ্গু করে দিতে পারে। সাইবার নিরাপত্তায় সবাইকে সচেতন হতে হবে, পাশাপাশি সরকার ও বেসরকারি খাতকে একসঙ্গে কাজ করতে হবে। এর আগে সাইবার অপরাধের নানা দিক নিয়ে আলোচনা করেন আইএসএসি এর প্রেসিডেন্ট AKM নজরুল হায়দার। আগামী 6 মাসের মধ্যে ঢাকাকে ফুটপাত ও হকার মুক্ত করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটির মেয়র আনিসুল হক। দুপুরে মিরপুর 1 নম্বরে শাহ আলী সুপার মার্কেটের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। আনিসুল হক আরও বলেন, ঢাকাকে পরিচ্ছন্ন শহর ও মার্কেটগুলোকে ফুটপাত মুক্ত করাই তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিলবোর্ড উচ্ছেদ অভিযানে তিনি সফল দাবি করে বলেন, এখনও প্রভাবশালী অনেকেই মাঝে মধ্যে বিলবোর্ড ঝুলিয়ে রাখেন, তবে তাদেরকে সতর্ক থাকারও আহ্বান জানিয়েছেন তিনি। ঢাকাকে ময়লা মুক্ত রাখতে উত্তর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা নিয়মিত কাজ করছে বলেও জানিয়েছেন আনিসুল হক। মাদক বিরোধী সেরা প্রতিবেদনের জন্য টেলিভিশন ও সংবাদপত্রের 6 সাংবাদিককে পুরস্কার দিয়েছে প্রথম আলো ট্রাস্ট। বিকেলে রাজধানীর একটি হোটেলে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান তথ্য কমিশনার অধ্যাপক গোলাম রহমান। টেলিভিশন ধারায় প্রথম পুরস্কার পেয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মাহবুবুল আলম লাবলু, দ্বিতীয় বাংলাভিশনের স্টাফ রিপোর্টার দীপন দেওয়ান এবং তৃতীয় চ্যানেল আয়ের স্টাফ রিপোর্টার মোস্তফা কামাল মল্লিক। সংবাদপত্রে প্রথম পুরস্কার পেয়েছেন খুলনার দক্ষিণাঞ্চল প্রতিদিনের স্টাফ রিপোর্টার জয়নাল ফরাজি, আর দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার পেয়েছেন দৈনিক আমাদের সময়ের স্টাফ রিপোর্টার হাসান জাভেদ ও নয়া দিগন্তের চট্টগ্রাম প্রতিনিধি ওমর ফারুক। এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, প্রথম আলো ট্রাস্টের চেয়ারম্যান কুতুবুদ্দিন।
আবারও নিচ্ছি সিবিসি টাইলস সংবাদ বিরতি, সঙ্গেই থাকুন, ফিরে এসে থাকছে। পাকিস্তান ও ভারতের সীমান্তরক্ষীদের গুলি বিনিময়ে দুই দেশের 7 জন নিহতের ঘটনায় কাশ্মীর সীমান্তে থমথমে পরিস্থিতি। মাঠে গড়ালো পেশাদার ফুটবল লিগের দ্বিতীয় স্তর বিসিএল উদ্বোধনী ম্যাচে জয় নবাগত সাইফ স্পোর্টিং ক্লাবের। আবারও স্বাগত বাংলা ভিশন সংবাদে। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তান ও ভারতের সীমান্তরক্ষীদের গুলি বিনিময়ে সেনাসহ দুই দেশের 7 জন নিহতের ঘটনায় কাশ্মীর সীমান্তে থমথমে উত্তেজনা বিরাজ করছে। এই ঘটনার উপযুক্ত শোধ নেয়ার হুঁশিয়ারি দিয়েছে ভারতের সেনাবাহিনী। শুক্রবারের গুলি বিনিময়ের ঘটনায় ভারতের সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, পাকিস্তান থেকে অনুপ্রবেশের চেষ্টারত সন্ত্রাসীরা এক সেনাকে হত্যা করে তার লাশ বিকৃত করেছে। পাল্টা হামলায় নিহত হয়েছে এক হামলাকারী। পাকিস্তানের সীমান্তরক্ষীদের বিরুদ্ধেও বিনা উস্কানিতে গুলি ছোড়ার অভিযোগ আনা হয়েছে। এতে ভারতের পুঞ্চ ও পাল্লানওয়ালা সেক্টরে 2 গ্রামবাসী নিহত হয়। ভারতের সীমান্তরক্ষীদের বিরুদ্ধেও পাল্টা গুলি বর্ষণের অভিযোগ এনেছে পাকিস্তান। এতে পাকিস্তানের নাকেয়াল ও তাত্তা পানি সেক্টরে অন্তত 3 জন নিহত হয়। গুলি ও মর্টারের আঘাতে আহত হয় 6 জন। এদিকে কাশ্মীর সীমান্তে গুলি বিনিময়ে গেল এক সপ্তাহে 15 সেনা নিহতের খবর অস্বীকার করেছে পাকিস্তান। শুক্রবার এ ধরনের দাবি করে বিবৃতি দিয়েছিল ভারতের সেনাবাহিনী। শেষ করব সংবাদ যাওয়ার আগে পায়োনিয়ার ইন্স্যুরেন্স শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিচ্ছি। নির্বাচন কমিশনের উপর রাজনৈতিক দলগুলোর অনাস্থা এখন চরমে, বললেন সাবেক সিএসি শামসুল হুদা। সব দলের সঙ্গে কথা বলে পুনর্গঠনের পরামর্শ। আর নয় রকিবউদ্দিন মার্কা কমিশন, আহ্বান গয়েশ্বরে 7 নভেম্বরের সমাবেশে প্রমাণ হবে এখনই বৃহত্তম দল বিএনপি, বললেন মির্জা ফখরুল। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ। দিনের শেষ বলে রিয়াদের উইকেট হারিয়েও বড় লিড নেওয়ার স্বপ্ন বাংলাদেশের। টানা দ্বিতীয় ম্যাচে ইনিংসে 6 উইকেট মেহেদী হাসান মিরাজের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। 9টায় নিউজ টপ 10 রয়েছে, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সংবাদ সবার আগে জানতে গ্রামীণ ফোন বাংলা লিংক অথবা এয়ারটেল থেকে ডায়াল করুন 1616 নাম্বারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।